সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, যার মুখ থেকে আলোচনা শুনবো। আমাদের সাথে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক আরফান নাহিদ। আরফান নাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আপনারা জানেন প্রতিদিনই আমরা বিশেষ কোনো না কোনো খবর ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে একটি খবর আছে, সেই খবরটির ব্যাখ্যা বিশ্লেষণ শুনব। এর বাইরেও সমসাময়িক নানান বিষয় প্রাসঙ্গিকতার ক্রমে চলে আসতে পারে, সে বিষয়ে আমরা আলোচনা শুনব সিনিয়র সাংবাদিক নাহিদের মুখ থেকে। আরফান নাহিদ, আপনার চোখে পড়েছে নিশ্চয়ই পাকিস্তান থেকে একটি জাহাজ আলু, পেঁয়াজ সহ শিল্পের কাঁচামাল নিয়ে আমাদের বাংলাদেশের বন্দরে ভিড়েছে এবং এটি নিয়ে এক শ্রেণীর মানুষ নানানভাবে অপপ্রচারে ব্যস্ত হয়ে গেছেন এবং তারা পাকিস্তান শব্দটিকেই প্রাধান্য দিয়ে, যেই সরকার পাকিস্তান প্রীতিতে মজ্জ হয়ে গেছে, এরকম প্রচারণা চালানোর চেষ্টা করছেন এবং এক ধরনের পলিটিক্যাল রেটরিক দাঁড় করবার চেষ্টা করছেন। আপনি তো দীর্ঘদিন যাবত এই পেশায় সম্পৃক্ত এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কেও আপনার মোটামুটি জানাশোনা আছে। সেক্ষেত্রে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আজকের এই যে পাকিস্তানের যে জাহাজটি বাংলাদেশের বন্দরে এসে পৌঁছলো শিল্পের কাঁচামাল এবং বিশেষ করে নিত্যপণ্যের মধ্যে আলু এবং কাঁচা পেঁয়াজ, এই দুইটি নিত্যপণ্য, যেই পণ্যটি নিয়ে এই মুহূর্তে বেশ কিছুটা উদ্বেগ উৎকণ্ঠাও রয়েছে, সামনে রমজান আছে, সেরকম কিছু পণ্য এবং শিল্পের কিছু কাঁচামাল চলে এসছে। পাকিস্তান থেকে বাংলাদেশের বন্দরে জাহাজ আসাকে আপনি কি নেতিবাচক হিসেবে দেখছেন? না, যারা অপপ্রচার চালাচ্ছে, এটা কি ভিন্ন খাতে ধাবিত করার চেষ্টা করছে, তাদের এই সমালোচনার ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন? ধন্যবাদ সাইদ খান। চ্যানেল জেড এর কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এই একটা সুন্দর প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমাদের যে বিষয়টা আজকে আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছে স্বাধীনতা উত্তরকালে। এটাই বোধহয় প্রথম, মানে 71 সালের পরে আর কোনোদিন সরাসরি কোনো জাহাজ আমাদের বন্দরে আসেনি। তো আসলে এটা আপনি হয়তোবা জানেন যে আমাদের লোকাল মার্কেটে পাকিস্তানি অনেক প্রোডাক্ট পাওয়া যায়, আমরা ব্যবহার করি। ধরুন ইলেকট্রনিক্স অনেক প্রোডাক্ট আছে যেগুলো অন্যান্য অনেক দেশের চেয়ে গুণগত মান অনেক ভালো। তো এখন এই শতাব্দীতে এসে আসলে গ্লোবালাইজেশনের যে যুগ, এই যুগে আসলে ব্যবসা বাণিজ্যকে কোনো আইন দিয়ে বা কোনো নীতিমালা দিয়ে আবদ্ধ করে রাখার কোনো সিস্টেম নাই। না, এক ধরনের নীতিমালা দিয়ে তো বিশ্ব বাণিজ্য চলবে। সেই নীতিমালার আলোকে, মানে পুরনো ইতিহাসকে পুঁজি করে, হ্যাঁ, পুরনো ইতিহাসকে একটা শ্রেণী, আমি আসছি ওই প্রসঙ্গে আসছি, একটা শ্রেণী আসলে এরা পাকিস্তান একটা ভীতি তাদের মধ্যে কাজ করে। পাকিস্তান ভীতি বলতে এরা পাকিস্তানটাকে একটা পুঁজি বানায় আর কি। এটাকে একটা ধরেন প্রোডাক্ট হিসেবে ইউজ করে আপনার তাদের সুবিধাজনক সময়ে এটাকে যে কোনো সাবজেক্টে, এটা আপনি দেখবেন শুধু এইটার ক্ষেত্রে না, পলিটিক্যাল ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে এবং নানান জায়গায় এটাকে ব্যবহার করে। তো আমার মনে হয় যে এই জিনিসটা খুব সস্তা, খুবই চিপ। এখন এই অবস্থায় আজকে 2024-এ দাঁড়িয়ে এটার কোনো সুযোগই নেই আর এইভাবে মানে মিস ইন্টারপ্রেট করা। আপনি দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরা নানানভাবে এটাকে মিস ইন্টারপ্রেট করছে। তারা এটাকে তুলনা করছে 71 সালে জাহাজ একটা এসেছিল বন্দরে, নানান রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সম্মানীয় তাদেরকে অসম্মানিত করার চেষ্টা করছে। তো এই বিষয়গুলি পলিটিক্যালি যারা দেউলিয়া হয়ে গেছে অলরেডি দেশে, তারা এই দেউলিয়াতের যে চূড়ান্ত বহিঃপ্রকাশ তাদের এই জাহাজ রাজনীতি, এই জাহাজ রাজনীতি আসলে বাংলাদেশের মানুষ আর এখন খায় না। এবং এটা দেখবেন যে মানুষ এটাকে ইতিবাচকভাবে নিয়েছে, নেতিবাচক প্রতিক্রিয়াটা খুবই কম। আমি আরেকটু যোগ করতে চাই আপনার এই আলোচনার সাথে, যে স্থানীয় এজেন্ট এই যে জাহাজটি বন্দরে ভিড়েছে, এই জাহাজটির স্থানীয় এজেন্ট, বাংলাদেশ চ্যাপ্টারের এজেন্ট যে কোম্পানি, সেটি কিন্তু আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরীর মালিকানা। তো সেক্ষেত্রে আলোচনাটি কোন সেটাই এটা আসলে বললাম না, এই যে আপনার ধরনের হচ্ছে যে একটা শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করা, সাবজেক্টটা ওরা চুজ করেছে পাকিস্তান। এখানে আসলে কি হচ্ছে না হচ্ছে ইন্টারনাল কিছুই দেখে নাই। কেউ বলছে এর আগে একবার ওই যে 10টা অস্ত্র একটা বিষয় ছিল চিটাগাংয়ে, এটার সাথে গুলিয়ে ফেলতেছে, কেউ 71 সালের সাথে গুলিয়ে ফেলতেছে। তো এরা কারা? এরা হচ্ছে ধরেন এই যে ফেসিবাদের দূষর, যারা এখন বিভিন্ন নামে বেনামে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সরকার তথা এই দেশের মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসলে বাস্তবতা হচ্ছে যে এটাই বাস্তবতা যে বাণিজ্যিক সম্পর্কের দিক দিয়ে আমরা যতখানি ইন্ডিয়ার সাথে এগিয়েছি ততখানি পাকিস্তানের সাথে পিছিয়েছি।
আসলে এটা উচিত ছিল না, আরো আগে এই 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 মানে প্রক্রিয়াটা। মূলত বাংলাদেশের তো ওই সময়ের যারা পাকিস্তানের শাসক গোষ্ঠী ছিল বা যারা নিপীড়ন নির্যাতন চালিয়েছে আমাদেরকে, তাদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ বা তাদের বিরুদ্ধেই মুক্তি, তাদের এই শোষণ বঞ্চনার হাত থেকে মুক্তি হওয়ার জন্যই আমাদের যুদ্ধটি ছিল। কিন্তু একেবারে চিরদিন তো শত্রুতা তো আসলে চিরদিন থাকে না। গ্লোবালাইজেশনের এই যুগে পাকিস্তান কেন, আমরা মিয়ানমারের সাথেও তো বিজনেস করতে পারি, যেই মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা আমাদের অভ্যন্তরে ঢুকিয়ে দিল, সেই মিয়ানমার থেকেও তো আমরা চাল আমদানি করে থাকি নানান সময়। হ্যাঁ, এবং যারা সমালোচনা করছেন তারা কেন সাবের হোসেনের কোম্পানি স্থানীয় এজেন্ট এই বিষয়টি সামনে না আনবার কারণটা কি? না, এটাই আমি তো বললামই যে এটা আনলে তো মানে এদের যে যে উদ্দেশ্য, এদের উদ্দেশ্য তো আসলে কি বলে দেশকে ভালোবেসে বা দেশের প্রেমে পড়ে না। উদ্দেশ্য হচ্ছে যে একটা পক্ষকে বেকায়দায় ফেলা বা একটা এই সরকার বা আরেকটা পক্ষ বিরোধী পক্ষকে বেকায়দায় ফেলা। সুতরাং এখানে তারা খুবই যুক্তিসঙ্গতভাবে নামটা আনবে না, কারণ সাবের হোসেন যদি নাম চলে আসলে এটা আওয়ামী লীগের নাম চলে আসে, একটা দলের নাম চলে আসে, ওরা তখন এই জিনিসটা মানুষের বিশ্বাসযোগ্যতায় সমস্যা হবে। এই জন্য এটাকে আড়ালে রেখে এরা আপনার অপকৌশলটা চালাচ্ছে। আর আরেকটা বিষয় আপনাকে আমি যেটা বলতে চাই যে স্বাধীনতা উত্তরকালে আপনি ধরেন আমাদের এই দেশে মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে যখন ৭১ সালের যুদ্ধের আগে বা ৭১ সালের আগে যখন আমরা দেশ ভাগ বা আমরা দেশ ভাগ করার যে আন্দোলন বা মুক্তি সংগ্রাম বা যেটাই বলেন আপনি যেভাবে দেখেন, ওই আন্দোলন সংগ্রামে আমাদের ছিল আমরা ছিলাম বৈষম্যের শিকার। যে বৈষম্যটা নিয়ে এখন বৈষম্যের শিকার ছিলাম, বৈষম্য ছিলাম কি, বৈষম্য ছিলাম যে আমরা পাকিস্তানের চেয়ে 20% পিছিয়ে আছি, 20% আমরা বা 30% আমরা পিছিয়ে আছি সব দিক দিয়ে, ডেভেলপমেন্ট, জব অপরচুনিটি, বিজনেস, নানান দিক দিয়ে 20-25% পিছিয়ে আছে। এখন আমার গত বছর 2004 সালে একজন প্রত্যক্ষদর্শী যিনি ইসলামাবাদ ভ্রমণ করে এসেছেন, ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের রাজধানী, আর ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের একটা গোছালো শহর, আর ঢাকা। ওনার বক্তব্য হচ্ছে যে আমরা যেই রেঞ্জে এগোচ্ছিলাম সেই রেঞ্জে এগোতে গিয়ে দেখা গেছে যে আমরা যে ডেভেলপমেন্ট করেছি ওই তৎকালীন সময়ে ইসলামাবাদ আমাদের চেয়ে 100 বছর আগে গেছে। তারপরে আমরা যদি ওই বৈষম্যের শিকারও থাকতাম তাও কিন্তু আমরা আরও 70% আগাইতে পারতাম। তো মানে হচ্ছে যে এই দেশ ভাগ করা, আমি মনে করি না যে পাকিস্তানের সব সিদ্ধান্ত সঠিক ছিল। দেশ ভাগ করা বা আমাদের যে মুসলিম কমিউনিটিকে ডিভাইডেড করা, ডিভাইড অ্যান্ড রুল যেই পলিসি, এই পলিসিতে এই উপমহাদেশের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ভারতীয় আগ্রাসন যেটা আছে, ভারতের আধিপত্যবাদ বা ভারতের যে আধিপত্যবাদকে টিকিয়ে রাখার জন্য এদের ভাগ করা হয়েছে। ফাইন, আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা স্বাধীন, কিন্তু এখন যেই বলটি খেলা হচ্ছে এই খুবই এটা ঠুনকো, এই বল দিয়ে আসলে গোল করা যাবে না। আফরান নাহিদ, আপনি কি মনে করেন কিনা যে এই যে পাকিস্তানের করাচি থেকে জাহাজ বাংলাদেশে প্রথমবারের মতো আসলো, ভারত যখন নানান ধরনের অপতৎপরতা বা অপকৌশলে যখন হেরে যাচ্ছিল, বাংলাদেশের ছাত্র জনতার যে বিপ্লব বা যে আন্দোলনের কাছে তারা পরাজিত হয়ে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশে, তো এই নতুন করে জাহাজটিকে পুঁজি করে ভারতীয় একটি শ্রেণী, বিশেষ করে এই মোদিও এক ধরনের ফ্যাসিস্ট, এই মোদি সরকার অন্য কোনো গেম খেলবার চেষ্টা করছেন কিনা? মূলত এটি কিন্তু পণ্য আসা যাওয়া না, এবং ভারত থেকে কিন্তু এর চেয়ে বেশি দামে পেঁয়াজ এসেছে। এই জাহাজটিতে যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজ কিন্তু আরো কম দামে এসেছে। এরকম কোন বিষয় আপনি খুঁজে পান? এটা অবশ্যই খুঁজে পাবেন। আপনি দেখবেন যে রুয়ার বাংলা নামে একটা ইন্ডিয়ান চ্যানেল আছে, এটাতে একটা আধপাগল একটা সাংবাদিক আছে, আমার ঠিক নামটা মনে নাই, সে তার বিশ্লেষণে বলতেছে যে বাণিজ্যিক যে যোগাযোগের ব্যাপারে যে চট্টগ্রামটা যদি ভারত নিয়ে নেয় তাহলে ভারতের এই যে এইদিকে এই দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে যোগাযোগ ব্যবস্থাটা এই ঘুরে আসতে হয় না, তাদের বন্দর ব্যবহার করতে হয় কলকাতায়, এছাড়া এদের বন্দর না, এদিকে ঘুরে আসতে হয়। এই শুধু এই চিটাগাং অংশটাকে যদি ওরা ভারত নিয়ে যায়, তার মানে ওরা ওখানে বসে কিভাবে মানে শিওর হয়, একজন মানে সংবাদকর্মী হিসেবে সে বলে ফেলতেছে যে এই চিটাগাংটা নিয়ে নেওয়া দরকার। তার মানে হচ্ছে যে এরা বাংলাদেশকে একটা মানে তাদের অঙ্গরাজ্য হিসেবে, প্রবেশ হিসেবে তারা এটাকে চিন্তা করে। সুতরাং একটা স্বাধীন দেশ সম্পর্কে এদের যে ধারণা বা যে নেতিবাচক, আসলে বাংলাদেশের অবস্থান কিন্তু সেটা সেই জায়গায় নাই এখন। বাংলাদেশ আপনার ভৌগোলিকভাবে ছোট হতে পারে, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে নানান কারণে আপনার ভৌগোলিক অবস্থান এবং নানানবিধ প্রাকৃতিক সম্পদ নানান কিছু মিলিয়ে বাংলাদেশের অবস্থান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অনেক সময় ইন্ডিয়াকেও আপনাকে করে ফেলে, ক্রস করে ফেলে। সেক্ষেত্রে এই যে এদের পরিকল্পনা, এটা অবশ্যই আপনি যা বলছেন খুবই যৌক্তিক। বাংলাদেশকে নিয়ে যে চিন্তাটা, মানে পাকিস্তানকে, মানে এটা উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে পঙ্গু করে রাখা,
পাকিস্তানকে যতটা না পাকিস্তানের প্রোডাক্ট বা পাকিস্তানের পণ্য আছে, এবং হচ্ছে যে যদি আপনি ধরেন কম দামে পেঁয়াজ পেয়ে যান পাকিস্তান থেকে, আপনি পাকিস্তান থেকে আনবেন স্বাভাবিক ব্যবসায়িক আপনি দেখবেন যে পাকিস্তানের ড্রেসে বাংলাদেশের মানুষের লাভ, কারণ বাংলাদেশের মানুষ পাকিস্তানের অনেক কিছুই পছন্দ করে এবং ওদের প্রোডাক্টও ভালো। আমি ইলেকট্রনিক অনেক গুডস ইউজ করছি যেগুলো পাকিস্তানের অনেক টেকসই এবং খুবই উন্নত। মেডিকেল এবং মেডিকেল সার্জারি ইকুইপমেন্টস এখনো তো পাকিস্তান মেডিকেল সার্জারি ইকুইপমেন্ট এবং প্রকাশ্যে না আসলেও নানান ভাবে পাকিস্তানি প্রোডাক্ট কিন্তু হয়তো চায়না ঘুরে বা ইন্ডিয়া ঘুরে আমাদের এখানে আসে। তার মানে ইন্ডিয়ার চাওয়া হচ্ছে এই এশিয়ার কারোর সাথে বিজনেস করতে গেলে বাংলাদেশ ইন্ডিয়া নির্ভর, কারণ আমাদের 16-17 কোটি মানুষের দেশ, আমাদের 16 বড় বাজার। এই বাজারটাকে আসলে এরা নিয়ন্ত্রণ করতে চায় এবং এই সাবকন্টিনেন্টে এত বড় বাজার আর নাই। আমাদের ইন্ডিয়ার পরে পাকিস্তানের পরে বাংলাদেশ, এই তিনটাই হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে বড় বাজার। সুতরাং এই বাজারটা চাইবে ইন্ডিয়া নিয়ন্ত্রণ করতে। এটা কিন্তু আমি আবার একদিক দিয়ে পজিটিভ দেখি, কারণ ওরা চাবেই, কারণ তাদের বড় একটা মার্কেট বিজনেস পলিসি, ওরা চাবে এটা যে কোনো উপায়ে। তারা চাবে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের বিজনেসটা গ্রো আপ না হোক এবং যে কোনো ভাবে এটাকে এবং কূটনৈতিক সম্পর্ক ডেভেলপ না করে। আফরান নাহিদ, আরেকটি বিষয়, আপনি তো নিজে একজন সাংবাদিক নেতা এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। সাম্প্রতিক সময় কিন্তু একটি শ্রেণী, আপনি জানেন যে এই ছাত্র জনতার বিপ্লবের পরে এই বিপ্লবের চলাকালীন সময় বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিকরা এই বিপ্লবের বিরুদ্ধে গিয়ে যখন ছাত্র জনতার উপরে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আওয়ামী হেজিমনি টিকিয়ে রাখবার জন্য প্রকাশ্যে গুলি ছোড়া হচ্ছিল এবং সেই গুলির বৈধতা দেওয়ার জন্য এক শ্রেণীর সাংবাদিকরা কিন্তু শেখ হাসিনার পক্ষে প্রকাশ্যে রাস্তায় নেমেছিল। এই ছাত্র জনতার যদি এ বিপ্লবে যদি না জিতে যেত, এই বিশাল একটি জনগোষ্ঠীর বা এই ছাত্র জনতার সবাইকে কোনো না কোনোভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার রোশানলে পড়তে হতো এবং নানানভাবে হয়রানির মধ্যে ফেলতো। বাংলাদেশের সৌভাগ্যের কারণে হয়তো ছাত্র জনতা এই বিপ্লবে লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরেছে এবং ছাত্র জনতা জিতে গেছে। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে এখন এই শেখ হাসিনার এই যে হত্যাযজ্ঞ, শিশু হত্যা বা ছাত্র হত্যা বা গণহত্যাকে যারা জায়েজ করবার চেষ্টা করেছে, স্বাভাবিকভাবে শেখ হাসিনার এই অপকর্মের দায়ভার অংশীজন হিসেবে তাদের ঘাড়েও যায়। সেই হিসেবে সাংবাদিক হিসেবে না, ব্যক্তিগতভাবে কিছু সংবাদকর্মীর বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উঠে এসেছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলোর ন্যায় বিচার করবার পথে কিছুটা এগোনোর চেষ্টা করছেন। এখন সাংবাদিকদের মধ্যে একটি শ্রেণী বলার চেষ্টা করছে যে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করছে। আসলে কি আপনি তাই মনে করেন যে এটি কি স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ, না সাংবাদিকদের কণ্ঠ যারা চেপে ধরেছিল সেই হাতগুলোকে সাংবাদিকদের কণ্ঠ থেকে সরিয়ে নিয়ে সাংবাদিকতার কণ্ঠস্বরকে প্রকাশ্যে আনার একটি উদ্যোগ? কি হিসেবে দেখেন? না, আপনি একদম একটা সময় উপযোগী সাবজেক্ট ধরেছেন। আপনি নিজেই সাফারার, আপনি ভালো করে জানেন। আপনি যদি 5 জুলাই 5 আগস্ট যদি বিপ্লব না হতো, আপনি নিশ্চয়ই এখানে আপনি আমার সাথে আমার জেলখানায় দেখা হতো। তো আমরা এটা খুবই সিম্পল বিষয়। আর সেকেন্ড আসছে হচ্ছে সাংবাদিক কমিউনিটি। আপনি দেখেন যে সাংবাদিক যে কমিউনিটি আমরা যাদের কথা বলি, যে স্বাধীন যারা বলতেছে এখন স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ, আসলে আপনি দেখেন না 5 আগস্টের আগের চেহারা দেখেন, এখনকার চেহারা দেখেন। তাদের এমন কোনো চেষ্টাই ছিল না যে শেখ হাসিনাকে তার রাষ্ট্রীয় ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য বৈধ অবৈধ সব বিষয়ে তারা সহযোগিতা করেছে। এবং কারা এরা দেখবেন নাম শুনলে আপনার মনে হবে যে ওরে বাবা কত বড় সাংবাদিক। কিন্তু জয় বাংলা সাংবাদিক মঞ্চও আমরা দেখেছি এবং এদের নামের এই যে ব্র্যান্ড ইমেজটাকে ব্যবহার করে এটা শেখ হাসিনার এই শাড়ির আঁচলে এমন ভাবে এটাকে লুকাইছিল যাতে মানে আমি যে সাংবাদিক হিসেবে পরিচিত লজ্জাবোধ করতাম। আজকে এখন এই কথাটি বলার সুযোগ হয়েছে কিন্তু এই ছাত্র বিপ্লবের কারণে। ওরা যে বলতে পারতেছে যে স্বাধীন সাংবাদিকতার অন্তরায় বা স্বাধীন সাংবাদিকতার হস্তক্ষেপ, এটা যে বলার সুযোগ, সেটাও তো হচ্ছে এই বিপ্লবের কারণে। এইভাবে বলার সুযোগ হতো না যদি না বলতে পারতাম না। তো এই সমস্ত কিছুর ফলে এরা হয়তোবা, এদের বিষয়টা হচ্ছে যে এরা সবসময় সুযোগ সন্ধানী এবং এরা এই যে তাদের যে কর্মকাণ্ডগুলি বিগত দিনে চালিয়ে এসেছে, তাদের আমার সবচেয়ে মজার বিষয় কি জানেন, উপলব্ধিটা নাই। মানে ভুল করলে আমি সরি বলবো, হ্যাঁ আমি একটা ভুল করলাম, আমার কাছে আমি বুঝতেছি ভুল করেছি, করতেই পারবো, সরি বলবো, এই উপলব্ধিটা কিন্তু নাই। আপনি দেখবেন যে আওয়ামী সাংবাদিক, আওয়ামী পন্থী সাংবাদিক বা সাংবাদিক বলতে পারেন মানে লেজর ভিত্তি যারা করেছে আর কি, আমি সাংবাদিক বলতে চাই না, আমি মানে এই যে লেসপেন্সার যারা আছে, এই লেসপেন্সার গুলো দেখবেন এদের উপলব্ধি নাই।
মানে এই যে ছাত্র এই যে রক্তাক্ত বাংলা তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, তারা সরে বলে না, তারা তাদের ওইটাকেই কোনো না কোনো ভাবে এনিয়ে বিনিয়ে যুক্তি দিয়ে ওটাকে এস্টাবলিশ করতে চায়। সুতরাং আসলে এদের কে যদি ক্ষমা করা হয় বা এদেরকে যদি বিচারের বাইরে রাখা হয় বা এদেরকে যদি আইনের বাইরে রাখা হয়, তাহলে আমাদের যে আগামী যে নতুন যে যারা আছে নতুন রাজনীতিবিদ বা নতুন বাংলাদেশের যারা আছে এরা ভুল মেসেজ পাবে। সুতরাং ওদেরকে কোনোভাবে সুযোগ দেওয়ার সুযোগটা আমার মতো হচ্ছে যিনি অপরাধী উনি শাস্তিটা পাক প্রপার, সে যেই হোক, মানে ব্যক্তির না, অপরাধটুকু শাস্তি হোক। আর এটা দেখবেন যে যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা হয়েছে, এটা খুব গুড ফাইন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা ধরেন এইবারের মানে এই জায়গাতে হচ্ছে যে ধরেন আমি চাই যে প্রত্যেকটা মামলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হোক, এটা মানবতা বিরোধী অপরাধ। তো ওই মামলাগুলো এইভাবে না করে সবগুলা ওই ট্রাইব্যুনালই হোক, কারণ ওরা একটা বিচার করেছে, এর আগে করেছে। আমার মনে হয় যে ওখানে হইলে সঠিক বিচারটা পাবে। আমরা চাই যে সমস্ত মামলাগুলো যেগুলা হত্যা, সরাসরি হত্যা মামলা যেগুলা, মদত এবং সবগুলো ওখানে হোক। আপনি দেখবেন যে ওখানে ওই আদালতে বিচার হয়েছে যে পত্রিকা কাটিং দিয়েও বিচার হয়েছে, ঠিক আছে। সংগ্রামে 1971 সালে একটা কাটিং দিয়ে একজনকে ফাঁসি দেওয়া হয়েছে। সুতরাং আমরা এটা যদি মিনিমাম রেঞ্জ ধরি, আমার ধারণা যে সবাই মানে যাদের নাম আসছে কেউ এর বাইরে থাকবে না। আরেকটি জিনিস যেটা এই ছাত্র জনতার বিপ্লব পরবর্তী সময় জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষকে এই ছাত্র জনতা শিশুরা গিয়ে একটি তালিকা ধরিয়ে দিয়েছে যে এদের আসলে সাংবাদিকতা করবার অধিকার নেই, তাদেরকে জাতীয় প্রেস ক্লাব বা সাংবাদিকদের যে বড় বড় সংগঠনগুলো রয়েছে এরকম পবিত্র প্রতিষ্ঠানে তাদের নাম থাকতে পারে না। এটি কি যৌক্তিক মনে করেন আপনি? অবশ্যই কার্যকর, অবশ্যই কার্যকরী, এবং কার্যকরী হচ্ছে না কেন সেটাই তো বড় প্রশ্ন। মানে আপনার 100 দিনের বেশি পার হয়ে গেছে। মানে আপনি যদি ধরেন এরা সম্ভবত অগাস্টের 11 তারিখ অথবা 7 তারিখ অথবা 11 তারিখে ওরা তালিকাটা দিয়ে আসছে, আজকে এতদিন পেরিয়ে গেল, এই ব্যাপারে তো এখনো সুনির্দিষ্ট। আমি ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করবো যে আপনারা খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিন, কারণ এটা আপনারা দাঁড়িয়ে আছেন একটা রক্তের একটা ইয়ের মধ্যে দাঁড়িয়ে আপনারা কখনোই এই কাজটি করবেন না। এই কাজটি করলে আপনার জাতি আপনাদের ক্ষমা করবেন না। আপনাদের অতি দ্রুত, যারা সাংবাদিকতা এক জিনিস, ঠিক আছে, কিন্তু ব্যক্তিগতভাবে এরা প্রত্যেকেই অপরাধের সাথে জড়িত, আপনারা সবাই জানেন। এবং আপনারা জানেন, জেনে বুঝে যদি এটাকে অ্যাভয়েড করেন বা কোনো কৌশল বা উপকৌশল চালান বা কোনোভাবে আঘাত করার চেষ্টা করেন, তাহলে কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। এবং একই সাথে কিন্তু আরফান নাহিদ, আপনি জানেন যে শেখ হাসিনার ফ্যাসিবাদী 15 বছরে বাংলাদেশে শতাধিক গণমাধ্যম, টেলিভিশন, প্রিন্ট সহ শতাধিক গণমাধ্যম কাজ করেছে, এবং এই সকল গণমাধ্যমে সিংহভাগ কর্মীরাই কিন্তু এক প্রকার শেখ হাসিনাকে ক্ষমতায় বা মসনদে টিকিয়ে রাখবার জন্য নানানভাবে প্রচার যন্ত্র হিসেবে কাজ করেছে, প্রচারক হিসেবে কাজ করেছে। ওই ব্যক্তিরা কিন্তু এখনো সেই চেয়ারে বসে আছে। বিপ্লব পরবর্তী সময়ে এই বিপ্লবকে মানে ভিন্ন খাতে ধাবিত করবার বা কলুষিত করবার যদি ষড়যন্ত্র হয়, যেহেতু তারা শেখ হাসিনার হেজিমনির প্রচারক ছিল, ধারক ছিল, বাহক ছিল, তারা যদি সেই চেয়ারগুলোতে এখনো বসে থাকে, তাহলে এটি নিয়ে কোনো কনস্পিরেসি করে এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস সরকার, এবং পরবর্তীতে আমরা প্রত্যাশা করি একটি গণতান্ত্রিক সরকার আসবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সেখানে কোনো ধরনের বাধা বা হুমকি হিসেবে এরা থেকে যায় কিনা, সেটি নিয়ে আসলে কাজ করা উচিত কিনা এই সরকারের? না, থেকে যায় তো এটা ডেফিনেটলি থেকে যায়। কারণ আপনি যারা এই বিগত এই ফ্যাসিস্টের সুবিধাভোগী এবং যারা তাদের চাটকারিতা করেছে, সাংবাদিকতা যে পেশা, আমি যেই পেশা আমি আছি বা আমি এসেছি, আমি যে ইথিক্সে এসেছি, ওই ইথিক্সের বাইরে গিয়ে যারা এই কাজগুলি করেছে, তাদের তো অবশ্যই তারা চাবে যে তাদের তাদের এখানে অস্তিত্বের প্রশ্ন মানে তারা জানে যে তারা অপরাধটা করেছে, এবং যে কোনো উপায়ে এই সরকারকে বা এই আমাদের যে মুভমেন্ট, ছাত্রদের যে মুভমেন্টকে বিতর্কিত করা বা তাদেরকে নানানভাবে হোস্টাইল করা চেষ্টাটা থাকবেই। সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমরা জানি, সবাই জানি এবং চিনি, এবং এরা চিহ্নিতই, এবং খুব বেশি লোকজন না। এটা আমার মনে হয় যে খুব দ্রুত সরকারেরও আরো বেশি উদ্যোগী হওয়া উচিত, আরো বেশি চাপ প্রয়োগ করা উচিত যে এদেরকে গণমাধ্যম থেকে বের করে দেওয়া মানে হচ্ছে যে এদের তো আসলে কোনো অধিকারই নেই, গণমাধ্যম কর্মী ছিলেন না, ওরা ছিলেন একটা দলের বা একটা সরকারের বা একটা ব্যক্তির পূজা করতেন, ওরা সারাক্ষণ ওটা নিয়ে থাকতেন। তো যেহেতু ওরা চিহ্নিত, ওদেরকে বের করে দিতে আমি দু একটা গণমাধ্যমে গিয়েছি এবং মালিক পক্ষ অসহায় হয়ে গেছে। মালিক পক্ষ দু একটা মালিক পক্ষ, এই কারণ বাজার দিকে মিডিয়া আছে বেশ কয়েকটা, আমি দু একটাতে গিয়েছি, মালিক পক্ষ অসহায় ওদের হাতে। তো ওরা এমনভাবে জিম্মি করে ফেলেছে এখনো। তো যাই হোক, দু একটা জায়গাতে চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আরো হবে, এবং আমি সরকারকে বলবো আরো সিরিয়াস হয়ে, এই জায়গাটা কিন্তু মূল জায়গা, যেখানে হাত না দিলে আপনার মানুষ জানবে কিভাবে।
মানুষকে মোটিভেট করার জন্য এই জায়গাগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোতে হাত দিয়ে এগুলোকে একদম A to Z পরিষ্কার করা, এবং এটা করা মানে এটা করা হচ্ছে যে দায়িত্ব, এটা আসলে আমার আপনার বলে দেওয়ার জরুরি কাজ, ফার্স্ট স্টেপে ছিল এটা হওয়া উচিত। জি, ধন্যবাদ আরফান নাহিদ। নিশ্চয়ই আমরা ফ্যাসিবাদের পতনের পরে ফ্যাসিবাদী স্টেটগুলোতে দেখেছি যে ফ্যাসিবাদের প্রচার যন্ত্রকে সবার আগে বন্ধ করে দেয়া হয়েছে ফ্যাসিবাদের পতনের পরে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশে এখনও আমরা ব্যতিক্রম দেখছি যে সেই ফ্যাসিবাদের প্রচার যন্ত্রগুলো ফ্যাসিবাদের ক্রীড়ানকদের হাতে এখনও রয়ে গেছে এবং তাদের অধিকাংশই স্বপদে বহাল রয়ে গেছে, এবং এটি যত বিলম্বিত হবে এই ফ্যাসিবাদের সেই ধারকরা ধ্বজাধারীরা তারা কোনো না কোনোভাবে এই সাধারণ জনতার সাথে মিশে যাবার যে সুযোগটি পাবে আমরা বিশ্বাস করতে চাই। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ সাংবাদিকদের সকল সংগঠনগুলো যেভাবে সোচ্চার ভূমিকা পালন করছে, ইতিমধ্যেই নানান ধরনের উদ্যোগ আমরা লক্ষ্য করছি, তারা কার্যকর পদক্ষেপ নেবেন এবং মালিক কর্তৃপক্ষ, এইসব গণমাধ্যমের যারা মালিক কর্তৃপক্ষ রয়েছেন তাদেরও আত্ম উপলব্ধি হবে যে শহীদের রক্তের উপর দিয়ে যে নতুন বাংলাদেশের জন্ম, সেই নতুন বাংলাদেশে আসলে ফ্যাসিবাদের প্রচারকদেরকে ওনারাও আসলে সুযোগ দিবেন না বা রক্ষা করার অপকৌশলের পথে এগোবেন না, এটি প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক, আরফান নাহিদের কাছ থেকে শুনলাম আমরা গণমাধ্যম, বিশ্ব বাণিজ্য সহ নানান বিষয়ে আলোচনা, ভবিষ্যতে অন্যান্য বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব। আমাদের সময় স্বল্পতার জন্য আজকে বিদায় নিতে হচ্ছে। আমরাও বিশ্বাস করি পাকিস্তানের সাথে আমাদের 1971 সালে যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, সেই যে যুদ্ধের মাধ্যমে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি সেটি ছিল এক ধরনের প্রেক্ষাপট, কিন্তু বিশ্বায়নের এই যুগে বাণিজ্য যে মুক্ত বাণিজ্য, সেই মুক্ত বাণিজ্যে পাকিস্তান থেকে যে জাহাজটি এসেছে শুধুই বাণিজ্যিক জাহাজ, এটিকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করবার কোনো সুযোগ নেই, এবং একই সঙ্গে এটি প্রচার করবার জন্য যে বিভিন্ন প্রচার মাধ্যমগুলো গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমেরও গুরু দায়িত্ব রয়েছে এর সঠিক ব্যাখ্যা তুলে ধরা, এবং একই সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে টিকিয়ে রাখবার জন্য বিভিন্ন গণমাধ্যমের দায়িত্বশীল চেয়ারগুলোতে যে ফ্যাসিস্টদের দালালেরা রয়ে গেছে তাদেরকে চিহ্নিত করে গণমাধ্যম কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এ প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতোই এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।